নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আমি আব্বুর ছোট পোলা। বাবার টাকার অভাব নেই। ছোট থেকে ইচ্ছে মতো টাকা খরচ করছি। কখনো বাবার টাকার বিষয়ে কথা বলেনি। ফ্যামিলিতে সবাই আমাকে ছোট সাহেব বলে ডাকে। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। এবার আসা যাক গল্পে। শাহাদাত কাকুর দোকানে বসে চা খাচ্ছি। হঠাৎ বাসা থেকে বড় ভাই ফোন দিল। আমি ফোনটা রিসিভ করেই, হ্যালো। শুভ, কোথায় তুই? চার দোকানে চা খাচ্ছি। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি বাসায় আয়। পারবো না, এখন আমার একটা কাজ আছে। দেখ ভাই আমার, রাগ করিস না, তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা আসছি বলেই বাইক স্টার্ট দিয়ে তাড়াতাড়ি বাসায় পৌঁছলাম। বাসায় ঢুকেই আমি অবাক, এত মানুষের হইচই কিসের, আর বাড়ি এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন? আমি কিছুই বুঝতে পারলাম না। সোজা ভাইয়ের রুমে চলে গেলাম। ভাইয়া কই তুমি? আর কি হয়েছে শুনি? তোমার ভাইয়া বাজারে গিয়েছে, তুমি ড্রেস চেঞ্জ করো। কেন, কি হয়েছে যে ড্রেস চেঞ্জ করতে হবে? আজকে তোমার বিয়ে। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। কি, আমার বিয়ে মানে? আজকে তোমার বিয়ে। আরে মানে কি? ভাইয়া চলে আসলো। এসেই, শুভ চল, গোসল করতে হবে। ভাইয়া আমার বিয়ে, আমাকে আগে বলবে তো? এখন তো বললাম, চল এবার তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। না, আমি বিয়ে করব না বলেই সোজা বাইকের কাছে এসে বাইকে উঠে যখনই বাইকে স্টার্ট দিব তখন দেখি বাইকে চাবি নেই। ভাইয়া চাবি দাও। চাবি তো আমার কাছে না, আব্বুর কাছে, আব্বুর কাছ থেকে নিয়ে আয়। আমি আব্বুর কাছে শুনেই ভয় পেয়ে গেলাম। তখনই আব্বু আসলো। কিরে শুভ, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি গোসল করে আয়। যাচ্ছি আব্বু। মনে মনে প্রচুর রাগ হচ্ছে। বলতেই চারদিক থেকে মানুষ এসে আমাকে গোসল করাতে লাগলো। গোসল শেষ করে একটা পাঞ্জাবি দিল আম্মু। কি করব আম্মু এই পাঞ্জাবি দিয়ে? আজকে তোর বিয়ে, তাই পাঞ্জাবি পরবি? আম্মু আমি বিয়ে করব না। ওগো ছোট সাহেবের বাবা, তোমার ছোট সাহেব কি বলে শোনো? আরে আরে কিছু না, আমি এখনই গুছিয়ে নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিলাম। সারাদিন বিয়ের অনুষ্ঠান হলো। আমি প্রচুর ক্লান্ত। সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি সোফায় বসে আছি। হঠাৎ মামাতো বোন, চাচাতো ফুপাতো বোনেরা এসে শুরু করে দিল। ভাইয়া তুই এখনো বাইরে কেন? ভাবি তোর জন্য সেই কখন থেকে ওয়েট করছে, রুমে যা। ওই কার ভাবি? আর কার জন্য? আরে তোর বউ। পাগল নাকি? আমি তো এখনো বিয়েই করিনি। ফাজলামে বাদ দিয়ে তাড়াতাড়ি রুমে যা বলছি। যাব না। ওরা তিনজন মিলে আমাকে জোর করে রুমে পাঠালো। আমি রুমে ঢুকেই গাছের মতো সোজা হয়ে গেলাম। হায় আল্লাহ, পরি কোথা থেকে আসলো আমার রুমে? কি অপরূপ সুন্দরী! আমার লাইফে এমন মেয়ে কখনো দেখিনি। আমি কিছু না বলে সোজা খাটের উপর গিয়ে বসলাম। যেই না বসলাম, আমার বউ আমার কলার ধরে কাছে টেনে নিয়ে, ওই এত সময় কোথায় ছিলেন? আমি সেই কখন থেকে ওয়েট করছি। আরে আরে আপু, কলার ছাড়ুন, দম বন্ধ হয়ে যাচ্ছে তো। ওই আপু মানে কি? আমি আপনার বউ। সরি, আমি আপনাকে বউ মানতে পারবো না। আপনি মানলে ভালো, না মানলে গলা টিপে মেরে ফেলবো। আরে না না, মানবো। মনে থাকে জানো। আর কালকে থেকে এত রাত করে বাসায় ফেরা চলবে না। আজও, এখন তো 7টা বাজে। তো কি হয়েছে? কালকে থেকে সন্ধ্যার সাথে সাথে বাসায় ফিরতে হবে। পারবো না। পারবেন না মানে? আপনাকে পারতে হবে, না হলে কিন্তু শাস্তি আছে। হায় আল্লাহ, কি বউ দিলা আমার কপালে। ওই কি বললেন? না মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি তোমার মতো মিষ্টি একটা বউ পাওয়ার জন্য। মনে থাকে জানো। ও আচ্ছা, কয়টা প্রেম করছেন বিয়ের আগে? অনেকগুলো প্রেম করছি। কেন? কি তুই আমার আগে অন্য মেয়ের সাথে প্রেম করছিস? না মানে? মানে মানে করবি না? আমি এত স্বপ্ন দেখেছিলাম আমার জামাইকে নিয়ে, আর তুই আগেই প্রেম করছিস? আচ্ছা, কি কি স্বপ্ন দেখছিলা? আমি সেই ছোট থেকে ভাবছি বিয়ের পর জামাইয়ের সাথে প্রেম করব, আর তুই আমার আগেই অন্য মেয়ের সাথে প্রেম করলি।
মানে তুমি বিয়ের আগে প্রেম করনি? না, আমি কখনো প্রেম করিনি। ওয়াও, অসাধারণ। কি? শোনো, আমিও কখনো প্রেম করিনি। ছোট থেকে একটা কথাই ভাবছি, বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। বিয়ের পর নতুন ভাবে জীবন শুরু করব, একটা মেয়েকে নতুন ভাবে চিনবো, জানবো। সত্যি বলছেন আপনি প্রেম করেননি? হঠাৎ বউ আমাকে জড়িয়ে ধরলো। আমি, আরে আরে কি করো, ছাড়ো বলছি, ছাড়ো, আমার শ্বশুরই লাগে। আরে আরে কি করো, ছাড়ো বলছি, ছাড়ো, আমার শ্বশুরই লাগে। কি সুরসুরি লাগে মানে? আমি আপনার বউ, তাই এখন থেকে আপনার সব কিছু আমার। আমি যা ইচ্ছা করতে পারি, তাতে আপনার কি? তুমি আমার বউ হতে পারো, কিন্তু তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। আমার প্রচুর সুরসুরি লাগে। বললেই হলো, আমি আপনার সুরসুরি ভাঙাবো আজকে রাতে। প্লিজ প্লিজ আমার কাছে এসো না, আমার প্রচুর ভয় লাগে। বউ আমার কোনো কথা শুনলো না। বউ আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, আর আমি আস্তে আস্তে বেড থেকে উঠে পিছাতে লাগছি। ওই আমার কলিজার টুকরা বউ, প্লিজ এমন করো না। আরে এখনো তো কিছুই করলাম না। হ্যাঁ? বলেই বউ আমার দিকে এগিয়ে আসছে, আর আমি পিছাতে পিছাতে সর্বশেষ দেওয়ালের সাথে আটকে গেলাম। এদিকে আমার বউ এগিয়ে আসছে। আমি তো একদম ভয়ে ঠান্ডা হয়ে গেলাম। তখনই হঠাৎ পায়ের উপরে ঠান্ডা কোমল অনুভব করলাম। আমি নিচে তাকিয়ে দেখি এটা আমার বউয়ের পা, আমার পায়ের উপর। ওর শরীরের সম্পূর্ণ ভর এখন আমার বুকের উপর। আমি তো চোখ বন্ধ করে নিলাম। আমার তখন অসাধারণ অনুভূতি হচ্ছে। হঠাৎ করে আমার ঠোঁটের সাথে ওর নরম ঠোঁট লাগিয়ে দিল। আমি জোরে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না, শুধু দীর্ঘ 1 মিনিটের মতো বউয়ের ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে রাখছে। আমার দম আটকে আসতে লাগলো। তাড়াতাড়ি আমি বউকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, দিয়েই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। কি গো, এতটুকুতেই তোমার দম আটকে আসছে? ছি ছি ছি, কি শাকচুনি রে বাবা, এমন বউ আমার বাবার জন্মেও দেখিনি। কি শাকচুন্নি? বলেই আবার আমার কাছে আসতে লাগলো। আমি এবার বুঝলাম নির্ঘাত মৃত্যু, আর বাঁচার উপায় নেই। তাড়াতাড়ি বলে উঠলাম, লাভ ইউ বউ। বউ শুনে লজ্জা পেল, লজ্জায় লাল বউ আমার। আমি কাছে গিয়ে বললাম, অনেক রাত হয়েছে, আমার ঘুম আসছে, আমি ঘুমালাম, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। না, আজকে সারা রাত ঘুমানো চলবে না। তাহলে কি করব? সারা রাত জেগে? আজকে সারা রাত গল্প করব। যথা আজ্ঞা মহারানী। আমার ইচ্ছে কি জানেন? কি? আজকে সারা রাত আপনার সাথে আমার জীবনে ঘটে যাওয়া সকল কিছু শেয়ার করব। কিন্তু আমার তো ঘুম আসছে। মেরে ফেলবো আপনাকে ঘুমালে। আচ্ছা ঠিক আছে, ঘুমাবো না। চলুন। না, কোথায়? বাহিরে। এত রাতে বাইরে গিয়ে কি করব? এখন বাইরে গিয়ে আইসক্রিম খাবো। কিন্তু আজকে আমাদের বাসর রাত, যদি আম্মু আব্বু আমাদের বাইরে দেখে তাহলে তো মেরে ফেলবে। আমি এত কিছু জানি না, এখনই আমাকে বাইরে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবেন। যথা আজ্ঞা মহারানী, চলুন তাহলে। আমি ফ্যাল করে বউয়ের মুখের দিকে তাকিয়ে আছি। কি অপরূপ সুন্দরী, চেহারায় অন্যরকম একটা মায়া আছে। যতই দেখছি ততই ভালো লাগছে, আর হাসিটাও মারাত্মক। আহা, হৃদয় ছুঁয়ে যাচ্ছে। একটা মানুষ এত সুন্দর করে কিভাবে হাসে? অমন করে কি দেখেন? না মানে কিছু না। মানে করছেন কিসের জন্য? বলুন কি দেখেন। কিছু না। জানি। আচ্ছা চলো, লেট হয়ে যাচ্ছে। বলেই বউয়ের হাত ধরে চোরের মতো দরজা খুলে বাইরে উকি দিয়ে দেখলাম সবাই যে যার রুমে চলে গিয়েছে। বাড়ি একদম ফাঁকা। এই ফাঁকে বউয়ের হাত ধরে দিলাম এক দৌড়, সোজা গেটের কাছে পৌঁছালাম। গেট খুলে রাস্তায় নেমে আসলাম। নিঝুম রাস্তায় বউকে নিয়ে হাঁটছি। এদিকে আমার বউয়ের গা ভর্তি গয়নার ঝুমঝুম একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটা খুব সুন্দর লাগছে। নিঝুম রাস্তা দিয়ে হাঁটছি, সাথে এমন একটা আওয়াজ শুনতে বেশ ভালোই লাগছে। কিছু দূর যেতেই ফুচকার দোকান দেখলাম। ফুচকা খাবো, ফুচকার দোকানে চলুন। তুমি না বললা আইসক্রিম খাবে? আগে ফুচকা খাবো, তারপর আইসক্রিম খাবো। যথা আজ্ঞা মহারানী। এই যে মামা, 2 প্লেট ফুচকা দিন তো। না, 1 প্লেট দিন। 1 প্লেট কিসের জন্য? আমিও তো ফুচকা খাবো। আপনার ফুচকা খাওয়া লাগবে না, 1 প্লেট বলেছি, 1 প্লেট দিবেন, বেশি কথা বলবেন না। ও, যথা আজ্ঞা মহারানী। বলেই 1 প্লেট ফুচকা নিলাম। ইস, গল্পের এত দূর চলে আসলাম, কিন্তু এখন আমার বউয়ের পরিচয় দেওয়া হলো না। আমার বউয়ের নাম তানিয়া, এবার এসএসসি দিয়েছে। তানিয়া
আমার শ্বশুরের বড় কন্যা। আমার শ্বশুরের 2টা মেয়ে, আমার কোনো শালা নাই, একটা মাত্র শালি, সেও অনেক কিউট। আমার শ্বশুরের অর্থের কোনো অভাব নেই। এদিকে আমার শ্বশুর আর আমার আব্বু বেস্ট ফ্রেন্ড ছোট থেকে, তাদের মেলামেশা। তারপর ফুচকার প্লেটটা তানিয়ার হাতে দিলাম। তানিয়া প্লেটটা নিয়ে চেয়ারে বসে পড়ল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই যে বসুন। কোথায়? আরে গাধা, আমার পাশে বসুন। তানিয়ার পাশে বসলাম। তারপর তানিয়া বলল, প্লেটটা ধরুন তো। কেন? আমার ধরে রাখতে কষ্ট হচ্ছে। তানিয়ার হাত থেকে প্লেটটা ধরলাম। তারপর তানিয়া বলল, ওই আরো কাছে আসুন। কেন? আমার খাইতে কষ্ট হচ্ছে। আমি তানিয়ার আরো কাছে গিয়ে বসলাম। তারপর তানিয়া প্লেট থেকে একটা ফুচকা নিল। এই যে স্যার, হা করুন। আমি হা করলাম। তানিয়া ফুচকাটা আমার মুখে দিল। আহা, কি মধুর মুহূর্ত! আমি কখনো কল্পনাও করি নাই আমার জীবনে এমন একটা দিন আসবে, একটা মেয়ে আমাকে এমন আপনভাবে ভালোবাসবে। আমি আস্তে আস্তে তানিয়ার প্রতি আমি দুর্বল হতে লাগলাম। এখন আমার কাছে মনে হচ্ছে তানিয়া আমার জীবনের সবকিছু। তানিয়া আমার জীবনে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। মেয়েটা একটু রাগী হলেও মনটা অনেক ভালো। এই যে স্যার, কি ভাবছেন? কিছু না। অন্যমের কথা ভাবছেন না তো? নাউজুবিল্লাহ। গুড। কখনো অন্য মেয়ের কথা ভাবলে আপনাকে মেরে ফেলবো বলে দিলাম। যদি তোমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে যাই? আপনাকে আমি খুন করে ফেলবো। ও মাগো, কি ডাকাত বউ আমার! আমি ডাকাত। আমি বেঁচে থাকতে আপনার ভাগ অন্য কাউকে দিব না আমি। আপনি শুধুই আমার। না গো, আমি তোমার ছোট বোনের। কি? কিছু না। ফুচকা খাবে? খাইয়ে দিব। আমি প্লেট থেকে একটা ফুচকা নিলাম। তারপর তানিয়াকে খাইয়ে দিলাম। ও বাবা গো, কত বড় হা করছো! শুধু ফুচকা না, আমাকেও খেয়ে ফেলতে পারবে। কি? কিছু না। চলুন আইসক্রিম খাবো। আচ্ছা চলো। এই যে মামা, বিল কত হয়েছে? স্যার 50 টাকা। আমি বিলটা দিয়ে দিলাম। ফুচকাওয়ালা মামা এবার জিজ্ঞেস করলো, স্যার একটা কথা বলবো, কিছু মনে না করলে? অবশ্যই বলুন। আপনি আর ম্যাম পালিয়ে যাচ্ছেন নাকি? না মামা, আপনার ম্যাম ফুচকা খেতে চাইছে, তাই ওকে নিয়ে আসলাম। ও আচ্ছা। মামা, আমাদের জন্য দোয়া কইরেন। জি স্যার, দোয়া করি আপনারা সুখী হন। তারপর ফুচকার দোকান থেকে চলে আসলাম, আইসক্রিমের দোকানে ঢুকলাম। এই যে আঙ্কেল, 2টা আইসক্রিম দেন তো। তারপর 2টা আইসক্রিম নিলাম। একটা তানিয়াকে দিলাম, আর একটা আমার হাতে রাখলাম। তানিয়ার হাতে আইসক্রিমটা দিতেই তানিয়া অনেক খুশি। চলো এবার তাহলে বাসায় ফেরা যাক, অনেক রাত হয়েছে। জি চলুন। তানিয়া আমার কাঁধে মাথা রেখে হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে। হঠাৎ তানিয়ার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেল। যা, খাইতে পারলাম না। আমি আমার হাত থেকে আইসক্রিমটা তানিয়াকে দিলাম। তারপর বললাম, এই যে এটা নাও। আমি এখনো এটো করি নাই। এইটা করলেও খাবো, না করলেও খাবো। আমি আইসক্রিমটা তানিয়ার হাতে দিলাম। তানিয়া আবার আইসক্রিম খেতে লাগলো। অর্ধেক আইসক্রিম খাওয়া শেষ। এখন তানিয়া আইসক্রিমটা আমার হাতে দিয়ে বলল, এই যে খান। খাইতে হবে। না, মাখতে হবে। তাড়াতাড়ি খান বলছি। আমি আইসক্রিমটা নিয়ে খেলতে লাগলাম। তখনই তানিয়া আবার বলল, এই যে স্যার, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আমি আর হাঁটতে পারবো না। তাহলে এখন কি হবে? আমি এসব জানি না। আমাকে আপনি এখন কোলে করে নিয়ে বাসা পর্যন্ত নিয়ে যাবেন। আমি তোমার ওজন নিতে পারবো। এত বেশি কিছু আমি জানি না। আপনি এখনই আমাকে কোলে নিয়ে রুম পর্যন্ত নিয়ে যাবেন। যথাজ্ঞা মহারানী। আমি তানিয়াকে কোলে তুলে নিলাম। কোলে নিতেই আমার ভিতর কেমন জানি একটা অনুভূতি হতে লাগলো। মেয়েটার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। আমি তানিয়াকে কোলে নিয়ে বাসার গেট পর্যন্ত আসলাম। এসে তানিয়ার মুখের দিকে তাকাতেই দেখি তানিয়া ঘুমিয়ে পড়েছে। আমি কিছু না বলে আস্তে আস্তে গেটে ধাক্কা দিলাম। গেটটা খুলে গেল। তারপর তানিয়াকে নিয়ে সোজা রুমে চলে গেলাম। ওকে বেডে শুইয়ে দিলাম। মেয়েটার ঘুম মাখা মুখের দিকে তাকাতেই বুকের ভিতর চিনচিন করে উঠল। কি নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে মেয়েটা। আমি বেডে না শুয়ে সোফায় শুয়ে পড়লাম। সে আমার বউ হলেও তার পারমিশন ছাড়া তার পাশে শোয়া বোধহয় ঠিক হবে না, তাই একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। হঠাৎ রাত 2টার দিকে কেউ একজন কলার ধরে টানতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে তাকালাম। তাকাতেই দেখি তানিয়া। ওই ওই, উঠুন উঠুন বলছি। কি হলো? এত রাতে ডাকছো কিসের জন্য? ডাকছি কিসের জন্য বুঝতে পারছেন না? না। আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? না মানে তোমার পারমিশন ছাড়া কি তোমার পাশে শোয়া ঠিক হতো? আজব তো।
আপনি আমার জামাই, আপনি ছাড়া কে শুবে আমার পাশে? উঠুন, বেডে চলুন, আমার ভয় লাগে। যথাজ্ঞা মহারানী, চলুন। তানিয়াকে নিয়ে আমি বেডে চলে গেলাম। তারপর ওর আর আমার মাঝে একটা কোলবালিশ দিলাম। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তির ঘুম, আমার কোনো হুঁশ নাই। সকালে কেউ একজন আমাকে ডাকছে। আম্মু, সকাল সকাল আমার মাথা না খেয়ে আমাকে একটু ঘুমাতে দাও না প্লিজ। আমি তানিয়ার হাসি শুনে চোখ খুললাম। খুলে দেখে আমার বউয়ের মুখটা অনেক মায়াবী লাগছে। কালকে মেকআপের গহনার ভরে তাকে অন্যরকম লাগছিল, কিন্তু আজকে তাকে আরো সুন্দর লাগছে। ও তুমি? আমি। উঠুন তাড়াতাড়ি। কেন এত সকাল সকাল উঠে কি করব? কি সকাল সকাল মানে? কয়টা বাজে দেখেছেন? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে। আরে মাত্র 8টা বাজে। আমি তো 10টার আগে ঘুম থেকে উঠি না। আজকে থেকে আগের সকাল নিয়ম চেঞ্জ করতে হবে। 6টায় সময় ঘুম থেকে ওঠা লাগবে। পারবো না। পারবেন না মানে কি? আপনার 14 গোষ্ঠী পারবে। উঠুন বলছি। আমি একটু ঘাবড়ে গেলাম। কি বউরে বাবা, সব সময় আমার উপর অত্যাচার করে। বাল, বিয়ে না করেই ভালো ছিলাম। কেন যে আব্বু আমাকে বিয়ে করালো, শালা কপালটাই খারাপ। আর মনে হয় সুখের দিন নেই সামনে। কি হলো, এখনো শুয়ে আছেন? কথা কানে যায় না আপনার? নে, উঠছি বাবা, উঠছি। যান, গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আসুন। কেন, কোথাও যাওয়া লাগবে নাকি? যাওয়া লাগবে মানে আজকে আপনার কলেজটা। কি হলো, হাসেন কেন? আজ 2 মাস হলো কলেজ মুখো হই না। কি 2 মাস আপনি কলেজে যান না? না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাবেন, না হলে কিন্তু আপনার খবর আছে। আরে আরে, তোয়ালেটা তো দাও। তানিয়া তোয়ালেটা ছুড়ে দিল। আমি তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে বাইরে আসলাম। এসে দেখি সোফার উপরে জামা প্যান্ট ঘড়ি কিছু রাখা আছে। আমি গুছিয়ে নিলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু তানিয়াকে দেখলাম না। তাই আমি নিজে চলে গেলাম। আম্মু, ও আম্মু, খেতে দাও, প্রচুর ক্ষুধা লাগছে। আমি আর তোকে খেতে দিতে পারবো না, বৌমা আছে, বৌমা তোকে খেতে দিবে। ও ভাবি, খেতে দাও না প্লিজ, প্রচুর ক্ষুধা লাগছে। আমার হাতে কাজ আছে, তোমাকে বিয়ে দিলাম, এখন থেকে তানিয়া তোমাকে খেতে দেবে। আজও তোমরা সবাই আমার সাথে এমন আচরণ করছো কিসের জন্য? তানিয়া কোথা থেকে আসলো? এসেই আমার প্লেটটা টেনে নিয়ে ভাত দিতে লাগলো। আস্তে আস্তে আমি এত ভাত খেতে পারবো না। খাইতে পারবেন না মানে কি? খাইতে হবে। আর আজকে থেকে বাইরের খাওয়া বন্ধ। 1 কাপ চাও খাইতে পারবেন না বাইরে। না, আজব তো, সবে মাত্র একদিন আসলা, এসে এত অধিকার দেখাচ্ছ। অধিকার মানে কি? বৌমা তো ঠিকই বলছে, শুধু বাইরের খাবার খাস। ও, এখন দেখি সবাই এক দলে আমাকে সাহিত্য করার জন্য। তানিয়া মুচকি মুচকি আর চোখ মোটা মোটা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসলাম। আমার পিছে পিছে তানিয়াও আসছে। আমি বাইকটা স্টার্ট দিলাম। সাবধানে বাইক চালাবেন, আর বেশি স্পিডে বাইক চালাবেন না। আচ্ছা। আর অন্য মেয়ের দিকে একদম তাকাবেন না, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা বাবা, আচ্ছা। সোজা কলেজ যাবেন, আর কলেজ শেষে সোজা বাসায় আসবেন। কোথাও দাঁড়িয়ে আড্ডা দিবেন না। ভাল লাগো, কি জল্লাদ বউ। কি? আমি তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে গিয়ে নামতেই বন্ধুরা এসে আমাকে ঘিরে ফেললো। সুমন, মারুফ, নাজমুল, আশিক, সাকিব, রুহান, আজমির সবাই এসেই বলতে লাগলো, কি রে শুভ, কালকে বাসরাত কেমন কাটালি? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তারপর নাজমুল আবার জিজ্ঞেস করলো, কি রে দোস্ত, ভাবিটা কেমন? তোরা থামবি? কি রে শুভ, বাসরাত ভালো কাটেনি বুঝি? বাসর রাত আইসক্রিম আর ফুচকা খেয়ে কাটিয়েছি। মানে? আর বলিস না, তোর ভাবি বাসর রাতের আবদার করলো আইসক্রিম খাবে, তাই রাতে তাকে নিয়ে আইসক্রিম খেতে চলে গেলাম। বাহ দোস্ত, সুন্দর তো। দোস্ত, ভাবিকে কবে দেখাবি? আরে আরে দেখাবো, ওয়েট কর। আরে দোস্ত বলিস না, আমি নিজেও জানি না কালকে আমার বিয়ে হয়েছে। এখন চল মিষ্টি খাবো, নতুন বিয়ে করেছিস, আমাদের মিষ্টি খাওয়াবি না? আচ্ছা চল, খাওয়াবো। সবাই একসাথে হইচই করে উঠলো। আমি ওদেরকে নিয়ে মিষ্টি খাওয়াতে নিয়ে গেলাম। সবাইকে ইচ্ছা মতো মিষ্টি খাওয়ালাম। তোরা কেউ আর কিছু খাবি? না রে দোস্ত, আর কিছু খাবো না। তাহলে চল ক্লাসে যাই। আমি ওদেরকে নিয়ে বিল মিটিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসের ভিতরও প্রচুর আড্ডা হলো। তারপর ক্লাস শেষ করে বাইরে আসলাম। দোস্ত, আমাকে একটু আমার বাসার সামনে নামিয়ে দে না প্লিজ। পাগল নাকি? আমার বউ শুনলে আমাকে মেরে ফেলবে। যা কুত্তা,
তোর বাইকে উঠবো না। আমি বাইকে স্টার্ট দিয়ে কিছু দূর আসতেই পকেটের ফোনটা বেজে উঠল। আমি বাইকটা স্থির করে ফোনটা রিসিভ করলাম। অচেনা নাম্বার। হ্যালো, এই যে শুনছেন? কে আপনি? আরে গাধা, আমি আপনার বউ তানিয়া। ওয়াও, তোমার ফোনের কণ্ঠটা তো মারাত্মক সুন্দর। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। আপনি এখন কোথায়? এই তো রাস্তায়। শুনুন না, বাসায় ফেরার সময় আমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসবেন। পারবো না। মেরে ফেলবো আপনাকে না নিয়ে আসলে। আর তাড়াতাড়ি বাসায় আসুন। যথাজ্ঞা মহারানী বলেই বাইক স্টার্ট দিলাম। কিছু দূর আসতেই একটা গাছের সাথে আমার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হলো। সাথে সাথে মাথায় আঘাত লেগে মাথা ফেটে গেল। আমি জ্ঞান হারালাম। হঠাৎ কিছু সময় পরে আমার এক হাত কেউ একজন চেপে ধরে রাখছে, আর আমার হাতের উপরে ঠান্ডা পানির অনুভব করলাম। আমি অনেক কষ্ট করে চোখ খুললাম। খুলেই দেখি আমার মিষ্টি বউটা আমার হাত ধরে বসে আছে আর প্রচুর কান্না করছে। কোথায় আমি? জাহান্নামে। মানে? আমি বাসা থেকে আপনাকে এত করে বললাম বাইক আস্তে চালাবেন, শুনলেন না তো আমার কথা? আজকে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলুন? আরে পাগলি, আমার তো কিছু হয় নাই, আমি তো ঠিকই আছি। কি ঠিক আছে? আর একটু হলে আপনাকে তো আমি হারাতাম। আরে না পাগলি, তুমি দেখো আমি ঠিক আছি। বলতেই আম্মু আব্বু ভাইয়া ভাবি চলে আসলো। এসেই, শুভ, বাবা আমার, তুই কেমন আছিস? আব্বু আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। কিছু হয়নি মানে? তুই জানোস তোকে 2 ব্যাগ রক্ত দিতে হয়েছে, আর ডাক্তার বলছে আর একটু হলে তোকে বাঁচানো যেত না। তোর মাথায় প্রচন্ড আঘাত লাগছে। শুভ, তোমার কিছু হলে আমরা মরে যাব। প্লিজ তুমি কখনো বাইক হাতে নেবা না। ভাবি, বাইকের কি দোষ? হয়তো আমার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল, তাই হয়েছে। আম্মু আমাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতে লাগলো। আম্মু শান্ত হও, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। ডাক্তার এসেই বলল, রোগীর শরীরটা এখন ভালো না, তাই এখন সবাই বাইরে যান। রোগীকে রেস্ট নিতে দিন, আর রোগীর জন্য খাবারের ব্যবস্থা করুন। এই কথা বলে সবাই বাইরে চলে গেল। আমি তানিয়াকে যেতে দিলাম না। তানিয়া আমার পাশে বসে আছে, আমার হাত দুইটা শক্ত করে ধরে আছে। আমি একটু ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজে। আমি তানিয়াকে জিজ্ঞেস করলাম, এই যে মহারানী, রাতে খাবার খাইছেন? আপনার এই অবস্থা আর আমি কি খাবার খাইতে পারি? মানে তুমি রাতে কিছু খাওনি? না, যখন থেকে শুনছি আপনার অ্যাক্সিডেন্ট করছেন তারপর থেকে এখনো কিছু খাই নাই। পাগলি, তুমি না খেয়ে কেন আছো? আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি কিনা জানি না, তবে আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। যদি কখনো মরে যাই? কথা তো বলতেই তানিয়া আমার মুখটা চেপে ধরলো। কখনো এমন অলক্ষণে কথা বলবেন না। আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আপনার আগে আমাকে তুলে নেয়। কেন আমার আগে কেন? যাতে আপনার হারানোর কষ্ট আমি না পাই। বিশ্বাস করুন, আপনাকে হারানোর ব্যথাটা আমি সহ্য করতে পারবো না। হইছে হইছে, আর কান্না করতে হবে না। তোমাকে ছেড়ে কোথাও যাব না। সব সময় তোমার পাশেই থাকবো, সব সময় তোমার হাত ধরে রাখবো। আল্লাহ যেন সব সময় আপনাকে সুস্থ রাখে। মনে মনে ভাবছি, আল্লাহ তুমি আমাকে কেমন বউ দিলা, যে কিনা নিজের চেয়ে আমাকে ভালোবাসে, যার প্রতি মুহূর্তের হাসির কারণ শুধু আমি, যে মানুষটা আমাকে ছাড়া থাকতেই পারে না। আল্লাহ, কখনো তুমি এই মানুষটাকে কষ্ট দিও না, কখনো এই মানুষটাকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। তাকে হারানোর ব্যথা আমি সহ্য করতে পারবো না। এই যে মিস্টার, কি ভাবছেন? না মানে কিছু না। বলতে আম্মু চলে আসলো খাবার নিয়ে। তারপর খাবারটা আমার সামনে দিল। আমি হাত টান দিতেই আমার বাঁ হাতে স্যালাইন দেওয়া আর ডান হাতে কেটে গেছে, তাই ব্যান্ডেজ করা। আরে আস্তে উঠুন। আমি আস্তে উঠে বসলাম। তারপর তানিয়া খাবারের প্লেটটা নিল। তানিয়া নিজের হাত দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি তানিয়ার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি আর ভাবছি, মেয়েটা কেমন মায়াবী। মাত্র 2 দিনে আমার জীবনে এসেই আমার জীবনটা আলোকিত করে দিল। তুমি খাবে না? আপনারটা আপনি আগে খেয়ে নিন, তারপর আমি খাবো। না না, আগে তুমি খাবে, তারপর আমি বাকিটুকু খাবো। আচ্ছা, খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার শুয়ে পড়লাম। তুমি বাসায় যাবে না? না, আমি বাসায় যাব না। তুমি সারা রাত কি জেগে থাকবে? সারা রাত আপনাকে পাহারা দেব। আরে পাগলি, বাসায় যাও। আপনাকে রেখে বাসায় গেলে আমার ঘুম আসবে না। ও তাহলে এখানেই থাকো। একটু হাসি মুখে। তুমি চাইলে আমাকে বালিশ বানাতে পারো। কিভাবে? এদিকে সরে আসো বলছি। তানি আমার কথা মতো আমার কাছে আরো এগিয়ে আসলো।
আমি ওর মাথাটা আমার বুকের উপরে রেখে বললাম, তুমি ঘুমাও, আমি আজকে সারা রাত তোমাকে পাহারা দিব। তানিয়া আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমিও কিছু সময় পর ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে গেল। সকালে উঠে দেখি আমার মিষ্টি বউটা এখন আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি ওর চুলগুলা ওর মুখের উপর থেকে সরিয়ে দিচ্ছি। তানিয়ার ঘুমটা ভেঙে গেল। কখন উঠলেন? এই তো এইমাত্র। এখন আপনার শরীর কেমন লাগছে? ভালোই লাগছে, চলো বাসায় ফিরে যাই, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আম্মুকে ডাকি? যাও ডাকো। তানিয়া আম্মুকে ডেকে আনলো। শুভ, তোর শরীর এখন কেমন লাগছে? আম্মু ভালো লাগছে, কিন্তু এই রুমে আমার দম বন্ধ হয়ে আসছে, চলো না বাসায় ফিরে যাই। আচ্ছা দাঁড়া, আমি ডাক্তারকে ডেকে আনি। আম্মু ডাক্তারকে নিয়ে আসলো। বাবা তুমি এখন ঠিক আছো? জি ঠিক আছি, আমি এখন বাসায় যাব। কিন্তু এখন বাসা যাওয়া তো ঠিক না, তুমি আর অল্প কিছুদিন থেকে যাও। আর 1 ঘন্টাও থাকতে পারবো না এখানে আমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি, আর বাসায় গিয়ে একটু রেস্ট নিবা। আচ্ছা। অবশেষে ভাই আব্বু সবাই আসলো, আমাকে নিয়ে বাসায় আসলো। বাসায় এসেই তো আমি অবাক। আমার সব বন্ধুরা, আমার শ্বশুর শাশুড়ি শালি সবাই আমার বাসায়। আমি বাসায় ঢুকতে সবাই চারদিক থেকে আমাকে ঘিরে ধরলো। দোস্ত তুই ঠিক আছিস তো? দোস্ত তোর কোথাও আঘাত লাগেনি তো? কোথায় কোথায় আঘাত লাগছে এখনো বুঝতে পারি নাই। দোস্ত বাইকটা একটু দেখে শুনে চালাবি তো। আজকে যদি তোর কিছু হতো তাহলে আমাদের কি হতো বলতো? কিছুই হতো না। আমাদের কিছু না হলেও আন্টি আঙ্কেল তো মরে যেত, তুই ওদের চোখের মনি। আমি ঠিক আছি। শুভ, এবার থেকে তোকে আমি নিজে কলেজে পৌঁছে দিয়ে আসবো, আবার নিয়েও আসবো। তবুও তোকে আমি একা ছাড়বো না। কি যে বলো ভাইয়া, আমি শিশু নাকি যে আমাকে নিয়ে যাবে নিয়ে আসবে? তুই শিশুর মতো। ভাবি শুভকে নিয়ে রুমে যান, ওর এখন রেস্টের প্রয়োজন। আচ্ছা দোস্ত তাহলে থাকো এখন। না রে দোস্ত, অন্য একদিন আসবো। আচ্ছা তাহলে আমি সুস্থ হলে তোদের সাথে দেখা করব। আমি রুমে চলে গেলাম, গিয়ে সোফায় বসে আছি। হঠাৎ দেখলাম শ্বশুর শাশুড়ি আর শালি আসলো। আসসালামু আলাইকুম আব্বু। আসসালামু আলাইকুম বাবা। বসুন আব্বু বসুন, আমা বসুন। থাক বাবা, তোমার শরীর এখন কেমন লাগছে? জি আব্বু, আমি এখন ঠিক আছি। বাবা একটু দেখে শুনে রাস্তায় চলাফেরা করতে হয়। আম্মা বলুন, কে জানে আমার অ্যাক্সিডেন্ট হবে। আমি জানলে কি আর বাসা থেকে বাইরে যেতাম? সবকিছু আল্লাহর ইচ্ছা, উনি যা করে বান্দার ভালোর জন্যই করে। শ্বশুর আমার পাশে বসলো, তোমার মাথায় হাত দিয়ে বলল, বেঁচে থাকো বাবা, আর আমার মেয়েটাকে একটু দেখে রেখো। তুমি ওকে কখনো দূরে সরিয়ে দিও না। ও আমাদের কলিজার টুকরা ছিল। ওর হাসির জন্য আমরা সকল প্রকার আবদার পূরণ করছি। এখনো তোমার বউ, ওর সব দায় দায়িত্ব তোমার উপর। আব্বু আম্মা আপনারা একদম চিন্তা করবেন না, আমি ওকে কখনো কষ্ট দিব না। বাবা তাহলে আজকে আসি, তুমি সুস্থ হলে তানিয়াকে নিয়ে আমাদের বাসা থেকে ঘুরে আসো, কেমন? আচ্ছা আব্বু ঠিক আছে। শ্বশুর শাশুড়ি রুম থেকে চলে যেতেই আমি তানিয়াকে বললাম, এই যে মহারানী, তোমার ছোট বোন আসলো, কিন্তু আমার সাথে কথা বলে চলে গেল কিসের জন্য? ও একটু লাজুক টাইপের, তাই। আপনি বসুন, আমি ওকে আবার ডেকে আনছি। তানিয়া দৌড়ে নিচে গিয়ে সোনিয়াকে ডাক দিল। সোনিয়া শোন, তোর ভাইয়া তোকে ডাকে। সোনিয়া তুই তাহলে তোর ভাইয়ের সাথে দেখা করে আয়, আমরা ততক্ষণ বিআই মশাইয়ের সাথে একটু গল্প করে আসি। তানিয়া সোনিয়াকে নিয়ে উপরে আসতে লাগলো। সোনিয়াকে বলতে লাগলো, তোর কানের নিচে 2টা থাপ্পড় দিব। কেন, আমি কি করলাম? ভাইয়ার সাথে কথা না বলে চলে আসলি কিসের জন্য? ভাইয়া আর আব্বু কথা বলছিল, আমি ভাবলাম বড়দের মাঝে কি কথা বলা ঠিক হবে। তুই আর বড় হবি না, বুঝলি? তানিয়া সোনিয়াকে নিয়ে আমার রুমে চলে আসলো। এই যে সোনিয়া, এদিকে আসো। সোনিয়া আমার পাশে বসলো। আমি সোনিয়াকে বললাম, আই লাভ ইউ কলিজা। কি? না মানে কিছু না। আমার ছোট এইসব বোঝে না, আপনি ওকে এসব ফালতু কথা কি বলছেন? সোনিয়া তুমি এসব বোঝো না। অল্প অল্প বুঝি ভাইয়া। গুড। আচ্ছা সোনিয়া, তোমার বয়ফ্রেন্ড আছে? না ভাইয়া, আমি সিঙ্গেল। প্রেম করবে আমার সাথে? জি ভাইয়া, করব। বলতেই ঠাস পিছে ঘুরে দেখি তানিয়া সোনিয়াকে জোরে থাপ্পড় মেরে দিল। সোনিয়া মুখে হাত দিয়ে আস্তে আস্তে কাঁদছে। তোর সাহস কত আমার জামাইয়ের সাথে প্রেম করবি? আপু মজা করছিলাম তো। কিসের মজা? যা নিচে যা। সোনিয়া উঠে নিচে যাচ্ছে। আমি সোনিয়াকে ডাক দিলাম, এই যে সোনিয়া,
এদিকে আসো। সোনিয়া আসলো। সোনিয়া সরি, আমি তোমার সাথে মজা করছিলাম। আর তোমার আপু সিরিয়াসলি নিয়ে তোমাকে থাপ্পড় মারলো। তোমার আপুর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ কিছু মনে করো না। না ভাইয়া, আমি কিছু মনে করিনি। ভাইয়া আজকে আমি আসি, অন্য একদিন দেখা হবে। আচ্ছা যাও, আবার আসবে কিন্তু। জি ভাইয়া, আসবো। সোনিয়া চলে যেতেই আমি তানিয়ার হাত জোরে চেপে ধরে, কাজটা কি করলা? সোনিয়াকে মারলে কিসের জন্য? আমার ইচ্ছে হয়েছে তাই মারছি। আর ও আমার ছোট বোন। ইচ্ছে হলে কি মারতে হবে? ও এখনো ছোট, ও ভুল করতেই পারে। এর জন্য ওকে মারা ঠিক হলো না। আর এখানে দোষটা তো সম্পূর্ণ আমার ছিল, সোনিয়ার তো দোষ ছিল না। আমি আমার বোনকে মারতেই পারি, এটা স্বাভাবিক। ও আচ্ছা তাই, ঠিক আছে। তোমার বোন, তুমি যা কিছু করো। আমার ক্ষুধা লাগছে, তুমি আমাকে খেতে দাও। তানিয়া আমার কথাটা শোনার পরেও ফোন টিপছে। তানিয়া, আমি তোমাকে কিছু একটা বলছি। ওকে ওয়েট করুন, নিয়ে আসছি। তানিয়া খাবার নিয়ে আসলো, কিন্তু মনে মনে আমার প্রচুর রাগ হচ্ছে তানিয়ার উপর। আমি খাইয়ে দিচ্ছি। আমার হাতে দাও, আমি খেয়ে নিচ্ছি। আমি খাইয়ে দেই। লাগবে না, আমি একাই খেতে পারবো। আপনার হাতে তো ব্যান্ডেজ করা, আপনি কিভাবে খাবেন? আমাকে দিন, আমি খাইয়ে দিচ্ছি। প্লিজ দরদ দেখাতে আসবে না বলে দিলাম। ওই, কি হয়েছে আপনার? এমন আচরণ করছেন কেন? আমি হাত ব্যান্ডেজ খুলতে লাগলাম, অবশেষে ব্যান্ডেজ খুলে ফেললাম। তানিয়া আমার হাত এঁটে ধরলো। আমি জোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম তানিয়ার গালে। থাপ্পড় দিতেই তানিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তোকে বলছি না দরদ দেখাতে আসবি না? তানিয়া বালিশে মুখ দিয়ে কাঁদছে। তানিয়ার মুখে স্পষ্ট 5টা আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে। দেখ, আমি তোকে ভালোবাসি। আরে বিয়েটা আমার অজান্তেই হয়েছে। আপনি আমাকে ভালোবাসেন না। না, আমি তোকে ভালোবাসি না। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। তোর ভালোবাসায় আমার যায় আসে না। তোর সাথে ভালো ব্যবহার করছি বলে এই নয় যে আমি তোকে ভালোবাসি। আপনি এমন করছেন কেন? দেখ, আমার গার্লফ্রেন্ড আছে। আমার ইচ্ছা ছিল তাকে বিয়ে করব, কিন্তু ফ্যামিলিকে বলার আগেই আমাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু আপনি যে বলেছিলেন আপনি প্রেম করেননি। আমি তোকে মিথ্যা বলছিলাম। আমার গার্লফ্রেন্ড আছে, আর এখন আমার গার্লফ্রেন্ডের সাথে আমার কথা হয়। আপনার গার্লফ্রেন্ড কে? সেটা সময় হলে বুঝবি। তানিয়া আমার এমন আচরণে অনেক কষ্ট পাইছে আর প্রচুর কান্নাও করছে। এই একদম ন্যাকামো কান্না, কাঁদবি না বলে দিলাম। তানিয়া আমার পাশেই শুয়ে আছে, আর আমি ফোনটা নিয়ে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ ফোন আসলো, আমি রিসিভ করলাম। হ্যালো, কে? শুভ, তুমি না কথা দিয়েছিলে আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না? সরি বাবু, বিশ্বাস করো, সম্পূর্ণ বিয়েটা আমার বিরুদ্ধে হয়েছে। আমি আব্বুকে বলতে চাইছিলাম তোমার কথা, কিন্তু এর আগেই বিয়েটা হয়ে গেল। তুমি এখন কোথায়? বাসায়। তুমি এখনই আমার বাসায় এসো, তোমাকে মিস করছি। কিন্তু আমি তো এখন আসতে পারবো না, আমি একটু অসুস্থ। আজকে হাসপাতাল থেকে বাসায় ফিরছি। কি হয়েছে তোমার? তেমন কিছু না, বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছি। বাইক একটু সাবধানে চালাবে তো নাকি? আচ্ছা, আব্বু এসে এখনো ফোন রাখি, সন্ধ্যা আবার ফোন দিব। আচ্ছা বাই কলিজা। আমার কথা শেষ হতে তানিয়া বলল, আপনি কি মেয়েটাকে খুব ভালোবাসেন? নিজের জীবনের চাইতেও বেশি। আমি আল্লাহর কাছে সব সময় একটা জিনিস চাইছি, সেটা হচ্ছে আমার জামাইটা যেন সুখে থাকে। তুমি কি আমাকে ডিভোর্স দিতে পারবে? কথাটা শোনার পরে তানিয়ার মাথায় আকাশ ভেঙে পড়লো। তানিয়ার মুখটা একদম কালো হয়ে গেল। আপনাকে ডিভোর্স দিলে কি আপনি সুখী হবেন? দেখো তানিয়া, আমি যদি আব্বুকে বলি তোমাকে ডিভোর্স দেওয়ার কথা, তাহলে আব্বু আমাকে মেরে ফেলবে। কিন্তু তুমি যদি ডিভোর্স দাও, তাহলে আব্বু আমাকে কিছু বলতে পারবে না। কয়দিনের ভেতরে ডিভোর্স দেওয়া লাগবে আপনাকে? আমার গার্লফ্রেন্ডের পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হতে 1 মাস সময় লাগবে। তাহলে 1 মাস পর আপনাকে ডিভোর্স দেওয়া লাগবে। আমি খুব খুশি হব। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আপনি খুশি হলে আমিও খুশি। তাহলে এই 1 মাস আমরা স্বামী স্ত্রীর অভিনয় করি। আচ্ছা। তানিয়া মনে মনে ভাবছে, হে আল্লাহ, আমি তো কখনো তোমার কাছে কিছু চাইনি, তাহলে তুমি আমাকে এমন ভাবে কষ্ট দিচ্ছ কেন? আমি যাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসি, আর সেই অন্য কাউকে ভালোবাসে। আল্লাহ, অনেক আশা ছিল এই মানুষটাকে নিয়ে, তুই মানুষটাকে একটু সুখী রাখো, এটাই চাইবো। তানিয়া। জি বলুন। খাবার খাবে না? ক্ষুধা লাগেনি। দেখো তানিয়া, মন খারাপ করে কি হবে? তুমি চাইলে আমার থেকেও সুন্দর ছেলে পাবে। আমার আর কাউকে চাই না। আপনাকে যদি না পাই তাহলে সারা জীবন আপনাকে ভালোবেসেই যাব হৃদয় দিয়ে। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। সন্ধ্যায় সবাই এক জায়গায় বসে চা খাচ্ছি। ছোট বৌমা, চাটা কিন্তু দারুণ হয়েছে। চাটা কি ছোট বৌমা বানিয়েছে?
জি আব্বু। এক কথায় অসাধারণ হয়েছে। ধন্যবাদ। এই যে চা বানাইছে, এতে আর প্রশংসা করতে হবে না। পানি আর চিনিগুলো দিলে এর চেয়ে আরো সুন্দর চা হবে। ওই কুত্তা চুপ কর। তুই এত ভালো চা বানাতে পারিস? কই কখনো আমাদের চা বানিয়ে খাওয়াইছিস? আমার চা বানিয়ে খাওয়ানোর জন্য বইয়ে গেছে যত সব। থাকো, তোমাদের বৌমাকে নিয়ে আমি গেলাম বলে আমি ওখান থেকে উঠে রুমে চলে আসলাম। এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকের স্টোরি দেখতে লাগলাম। কিছু সময় পর তানিয়া আসলো। এই যে শুনছেন? আমি একটু বিরক্ত বোধ করে বললাম, শুনছি, বলুন। আজকে আবার হঠাৎ আপনি করে বলছেন যে? দূরে সরিয়ে দিয়েছেন বুঝি? না, দূরে ছড়িয়ে দিব কিসের জন্য? আপনি তো এমনিতেই দূরের মানুষ। আমি না আপনার সাথে ভালোই অভিনয় করেছিলাম। আসলে কি জানেন, আমি না অভিনয়টা ভালোই জানি। আমার গার্লফ্রেন্ড থাকতেও আপনাকে বুঝতে দেয়নি। প্রথম দিনই ভেবে নিয়েছিলাম আপনাকে ডিভোর্স দিব, গার্লফ্রেন্ডকে বিয়ে করে নতুন জীবন শুরু করব। কিন্তু আব্বুর ভয়ে আপনার সাথে প্রথম দিন ভালোবাসার অভিনয় করেছিলাম। কিন্তু এখন আর আপনাকে চাই না, আমি একাই চলতে পারবো। আর তো মাত্র 21 দিন বাকি আমাদের ডিভোর্স হতে। এই 21 দিনকে আপনার কাছ থেকে একটু ভালোবাসা পাবো না? ভালো একজনকে বাসা যায়, আর আমার মনটা আমার গার্লফ্রেন্ডের কাছে। আপনাকে কিভাবে ভালোবাসবো? তাহলে কষ্ট করে একটু ভালোবাসার অভিনয়টা করুন, যাতে আমি একটু ভালো থাকতে পারি। চেষ্টা করব। ডিনার করতে যাচ্ছি, আপনি ডিনার করবেন না? জি খাবো, আপনি আগে খেয়ে আসুন। আচ্ছা, তাহলে আপনি তাড়াতাড়ি আসুন, আমি গেলাম। আমি নিচে চলে গেলাম, এসে কাউকে দেখলাম না, বাড়ি একদম ফাঁকা। আম্মু, ভাবি কই তোমরা? খেতে দাও। বৌমা কোথায়? বৌমাকে ডাক। তুমি খেতে দাও। আচ্ছা আনছি, দাঁড়া। তানিয়া নিচে আসলো, এসে প্লেট এগিয়ে দিয়ে ভাত দিল। আমি প্লেট নিয়ে অল্প একটু ভাত খেয়ে উঠে আসলাম। কি হলো, সম্পূর্ণ খাবারটা শেষ করলেন না যে? আমার ক্ষুধা নাই। ও। আমি উপরে চলে আসলাম, এসে আমার গার্লফ্রেন্ডকে ফোন দিলাম। ইস, গল্পের এত দূর এসে গেলাম, কিন্তু এখন আমার গার্লফ্রেন্ডের পরিচয় দেওয়া হলো না। আমার গার্লফ্রেন্ডের নাম প্রিয়া। আমাদের কলেজে পড়ে। প্রিয়ার সাথে আমার 2 বছরের সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটা কেউ জানে না। আব্বুকে বলতে চাইছিলাম, কিন্তু তার আগেই আমার বিয়েটা হয়ে গেল। আমি প্রথমে ভাবছিলাম তানিয়াকে সব সত্যটা বলে দিব, কিন্তু বিয়ের প্রথম রাতে যদি এমন কথা শুনে মেয়েটা, তাহলে মেয়েটার মন খারাপ হয়ে যাবে, আবার কষ্ট পাবে। তাই ওর সাথে এতদিন অভিনয় করে আসছি, কিন্তু একটা সত্য সম্পর্কে কতদিন লুকানো যায়। হ্যালো। হ্যালো বাবু, কেমন আছো? ভালো না গো, তোমাকে প্রচুর মিস করছি। তাহলে দেখা করে যাও। জি, এখন তো অনেক রাত। তাতে কি, আসো, আমি ওয়েট করছি। না বাবু, কালকে আমি কলেজে আসব, তোমার সাথে কলেজে দেখা করব। তাহলে তুমি কালকে কলেজের দক্ষিণ পাশে আম গাছতলে বসবে, তুমি ওখানে আসবে। ওকে ঠিক আছে, এখন রাখি, বাই। না, আর একটু কথা বলি। না গো, প্রচুর ঘুম আসছে আজকে, বাই, গুড নাইট। গুড নাইট বাবু। আমি ফোনটা রেখে বারান্দাতে দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে আমার ঘরে ঠান্ডা কম্বল অনুভব করলাম। আমি পিছে ঘুরে দেখি তানিয়া আমার ঘাড়ে হাত দিয়ে। কি গো, কখন আসলেন? এই তো এখন আসলাম, চলুন না ছাদে যাই। এত রাত্রে ছাদে কি? একটু গল্প করব আর আকাশের তারাগুলো দেখব। কোনো দরকার নাই, আমার প্রচুর ঘুম পাচ্ছে। ও তাহলে চলুন, ঘুমিয়ে পড়ি। আমি রুমে এসে একটা বালিশ নিয়ে সোফায় এসে শুয়ে পড়লাম। তানিয়া ব্যাপারটা দেখে একটু কষ্ট কষ্ট অনুভব করছে। আরে সোফায় কেন, আমার এখানে আসুন। না, আমি এখানেই ঠিক আছি। তানিয়া আমার পায়ে পড়লো। আরে আরে, কি করছেন, ছাড়ুন। আপনি আমাকে সবসময় দূরে সরিয়ে দিন, আমি সহ্য করতে পারবো, কিন্তু রাতটা আমার পাশে থাকুন। আমার প্রচুর ভয় লাগে একা একা থাকতে। কথাটা শোনার পরে আমি বালিশটা নিয়ে আমার খাটে চলে গেলাম। তানিয়ার আবদার রাখার জন্য তানিয়া অনেক খুশি হলো। ওর হাসি মুখটা দেখতে বেশ ভালোই লাগছিল। আমি ওর দিকে তাকিয়ে আছি, আর এর হাসি মুখটা দেখি মেয়েটা এই 2 দিন অনেক শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। আমার আর তানিয়ার মাঝে একটা কোলবালিশ দিলাম, তারপর আমি শুয়ে পড়লাম। এই যে শুনছেন? বলুন। আপনার ফোনটা একটু দিবেন? এত রাত্রে ফোন নিয়ে কি করবেন? আব্বুর সাথে একটু কথা বলবো। জানেন, আমার যখন খুব মন খারাপ হতো তখন আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতাম, কিন্তু এখন তো আর আব্বু নাই, তাই আব্বুর বুকে জড়িয়ে ধরে কষ্টগুলো ভাগাভাগি করা হয় না। ও আচ্ছা। আমি ফোনটা বের করে তানিয়ার হাতে দিলাম। থ্যাঙ্কস। তানিয়া আব্বুকে ফোন দিল। হ্যালো। হ্যালো আপু, কেমন আছিস? কে, সোনিয়া? হ্যাঁ, অনেকদিন হলো তোর সাথে কথা হয় না, তোকে অনেক মিস করছি রে।
কেমন আছিস? আপু আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি রে। ভাইয়া কেমন আছে? তোর ভাইয়া অনেক ভালো আছে। ভাইয়ের শরীর এখন কেমন আছে? তোর ভাইয়ার শরীর এখন ভালো আছে। সোনিয়া, আম্মুকে একটু দে তো। তুই লাইনে থাক, আমি 1 মিনিটের মধ্যে আম্মুকে দিচ্ছি। কেমন আছিস তানিয়া? অনেক ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? ভালো রে, তোকে খুব মনে পড়ছিল। জামাইকে নিয়ে আসবি? তোকে একটু দেখতাম। আম্মু, তুমি তোমার জামাইয়ের সাথে কথা বলো, সে কি বলে শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে সকালে জামাইয়ের সাথে কথা বলাই দিও। আচ্ছা আম্মু, ঠিক আছে। তানিয়া, তোর কণ্ঠটা কেমন লাগছে? কিসের জন্য রে? আম্মু সর্দি হয়েছে তাই। আচ্ছা, ওষুধ খাবে কিন্তু। আচ্ছা মা। রাতে খাইছো? হ্যাঁ খাইছি, তুমি খাইছো? খাইছি। আচ্ছা আম্মু, আজকে তাহলে রাখি, অন্য একদিন কথা হবে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তানিয়া কথা শেষ করে ফোনটা আমার হাতে দিল। সরি, একটু বেশি সময় কথা বলে ফেললাম। ওকে, সমস্যা নেই বলেই আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আমার পায়ের নিচে ওর হাতের নিচে নরম অনুভব করলাম। ওই চোখ খুলে দেখি আমার একটা হাত তানিয়ার বুকের উপরে আর একটা পা তানিয়ার শরীরে। আমি তাড়াতাড়ি পা আর হাত সরিয়ে নিলাম, নিয়ে তানিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি মেয়েটার চোখের নিচে স্পষ্টভাবে দাগ হয়ে আছে। বোঝা যাচ্ছে মেয়েটা সারা রাত ঘুমায় নাই, সারা রাত কান্না করছে। তানিয়া, ওই তানিয়া। জি। আপনি সারা রাত ঘুমাননি? কই, ঘুমাইছিলাম তো। মিথ্যা বলবেন না, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনি সারা রাত না ঘুমিয়ে কান্না করছেন। না মানে ঘুমাইছিলাম। হয়েছে, আপনি ফ্রেশ হয়ে নিন, নিচে যাব নাস্তা করতে। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে আছি। একটু পরে আব্বু আর আম্মু আসলো। এসেই, তুই এখানে? বৌমা কোথায়? তোমার বৌমা কোথায় আমি কিভাবে বলবো? আমি কি তোমার বৌমার বডিগার্ড নাকি? কথাটা বলতেই ঠাস। এই বলদ, নতুন বৌমাকে একা রেখে তুই খাচ্ছিস? লজ্জা করে না? মেয়েটা যদি এখন ভয় পায় তাহলে কি হবে? আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আব্বুকে প্রচুর ভয় পাই, এজন্য কিছু বলতে পারতেছি না। এখনো দাঁড়িয়ে আছিস? যা, বৌমাকে ডেকে নিয়ে আয়। আমি রেগে সোজা উপরের রুমে চলে গেলাম। গিয়ে তানিয়াকে জোরে একটা থাপ্পড় মারলাম। আপনাকে সে কখন বললাম নিচে আসুন? জানেন আপনার জন্য আমি আব্বুর কাছে থাপ্পড় খাইছি। সরি। চলুন নিচে চলুন। আপনি একটু ওয়েট করবেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি, না হলে এভাবে আব্বুর সামনে গেলে আব্বু বুঝতে পারবে। তাড়াতাড়ি আসুন, আমি এখানে দাঁড়াচ্ছি। তানিয়া ফ্রেশ হতে গেল। মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। অল্প দিনের মধ্যেই মেয়েটার মুখের হাসি শুকিয়ে গিয়েছে। যে মেয়েটির মুখে সবসময় হাসি হাসি ভাব থাকতো, আজ সেই মেয়েটার মুখে কান্নার একটা ছাপ পড়ে গিয়েছে। তানিয়া ফ্রেশ হয়ে আসলো। এবার চলুন। চলুন। তানিয়াকে নিয়ে নিচে চলে আসলাম। এসে দেখে আব্বু আম্মু ভাইয়া সবাই খাওয়া দাওয়া করছে।
ও